বাংলাদেশে কিন্তু স্বাধীনতার লগ্ন থেকেই কিন্তু সবসময় একটা ভারত বিরোধী অংশ বা উগ্র পাকিস্তানপন্থী তারা ছিল। তারা ৩০% সবসময় ছিল। বাংলাদেশে পট পরিবর্তন যখন হয় ৭১ থেকে ৭৫ তারা মাটির তলায় ছিল। ৭৫ এর পর থেকে আবার তারা সামনের সারিতে এসেছে। রাইট, আবার যখন রাইট। শেখ হাসিনা ক্ষমতায় এসছে ৯৬ থেকে তখন আবার তারা মাটির তলায় চলে গেছে। এরা সবসময় আছে। ফলে এরা কখনো ওপরে আসে, আজকে এদের ওপরে দেখে। ফলে এদের মনে হচ্ছে এরা যে সাহস পেয়েছে, কথা বলছে, প্রশাসন এদের সঙ্গে আছে। ফলে এটা বাংলাদেশ নয়। বাংলাদেশের আসল বাংলাদেশ যেটা আমার মতে সুফি সংস্কৃতির মত তার অনেক পরিবর্তন হয়েছে। অনেকের যদি মগজ ধোলাই হয়নি যে তা নয়। মগজ ধোলাই হয়েছে কিছু। কিন্তু এখনো আমি মনে করি মগজ ধোলাইটা তো এমন পর্যায়ে গেছে, আমি বলতে আজকে এখানে বাধ্যই হচ্ছি যে এমনকি সৌম্য বাংলাদেশে যাওয়ার পর সৌম্যকে ট্রোল করা শুরু করে দিয়েছিল জামায়াতে ইসলাম পন্থী লোকেরা। সেদিন আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। ফলে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি, যেখানে একজন ভারতীয় সাংবাদিক গেলেও তাকে ছাড়া হচ্ছে না। এরকম একটা অবস্থা। শুধু এই বাংলাদেশকে আমরা চিনি না, এই বাংলাদেশকে চিনি কারণ এই বাংলাদেশ সবসময় পরিবর্তিত হয়। এখন তুমি যেটা বলছিলে যে কি শেখ হাসিনার রায় বা মৃত্যুদণ্ড, আমি আজকেও দেখলাম যে শেখ হাসিনার সম্পর্কে রীতিমতো ক্রিটিক, ধরো ইন্ডিয়ান এক্সপ্রেস সবসময় তাদের বিরুদ্ধে অনেক খবর ছাপা হয়েছে, অনেক প্রবন্ধ লেখা হয়েছে, এমনকি অল্টারনেটিভের কথা বলা হয়েছে। তারা কিন্তু এই রায়দানকে আজকে সম্পাদকীয়তে নিন্দা করেছে। তারা বলেছে এটা কিন্তু কোনো জাস্টিস হয়নি, নিন্দা করেছেন তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো কাগজ। তো সেক্ষেত্রে আমি এই সম্পাদকীয় দেখলাম আজকে, ভারতের এমন কোনো সংবাদ মাধ্যম নেই যে যারা এই রায়কে সমালোচনা করে, এবং আরো সম্মত বেরোবে খবর। দ্বিতীয় প্রশ্ন আসছে যে ভারতের যেটা চাবি তারা চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া হোক। প্রশ্ন হচ্ছে যে এই বন্দিমুখ বিনিময় প্রত্যর্পণ চুক্তি আছে, তার ৮ম ধারা অনুসারে বলা আছে পরিষ্কার, যদি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিচার হয়ে থাকে তাহলে ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। সেই চুক্তি অনুসারেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা নয়, ফেরত দেওয়ার কথা নয়। আমি জানি না পরে ভারতে আজকে ওই বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার দিল্লি আসছেন, ফলে তার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার একটা আলোচনা হবে। যদিও আসছেন কলম্বো সিকিউরিটি ডায়ালগের নামে, তাহলে তার একটা বাইল্যাটারাল হওয়ার কথা আছে, কারণ আসার আগে তিনি হাই কমিশনার প্রণয় বর্মার বাড়িতে গিয়ে দেখা করেছেন। ফলে তার একটা কথা ঠিক, ওরা জানতো যে এই সময় এটা কিন্তু হঠাৎ ঠিক হয়নি। এই সম্মেলনটা আগে থেকেই ঠিক ছিল, অক্টোবরেই ঠিক ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রায়টা ডেলিভারেটলি এই দিনটাকেই করেছে যাতে খলিলুর রহমানের সফরের একদিন আগে হয়। অর্থাৎ একটা ডিসিশন হয়ে আছে, এটা যেন মনে না হয় যে ভারতের চাপে কোনো সিদ্ধান্ত হলো। সুতরাং সিদ্ধান্তটা তারা করে তারপরে আবার খলিলুর রহমান আসছে। তিনি তার সরকারের পক্ষ থেকে যাবো, কি ধরনের আলোচনা হয় সেটা নিয়ে কোনো প্রেডিক্ট করা সম্ভব নয়। তবে এটা ঘটনা, সুবীর যা যা বলেছে এটা ঘটনা যে বাংলাদেশের বর্তমান যে গ্রাউন্ড রিয়েলিটি, সেই গ্রাউন্ড রিয়েলিটি যারা প্রগতিশীল শক্তি তারা আজ কোণঠাসা, এবং কিন্তু তাদের ওই আমার কাছে আর একটা বড় জিনিস কিন্তু মনে হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলো কিন্তু কখনো ফাঁসিকে সমর্থন করে না। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারে, তোরা স্বাভাবিক। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত সমালোচনা করেছে এই রায়, যারা সবচেয়ে বেশি ফলে আমার কাছে মনে হয়েছে তাহলে ইউরোপের দেশগুলো কোনো অপরাধী, আমরা যখন আবু সালামকে ফেরত নিয়েছিলাম এই প্রতিশ্রুতি দিতে হয়েছিল তাকে ফাঁসি দেওয়া হবে না, তবে তারা তাকে ফেরত দিয়েছিল। ফলে ফাঁসির আদেশটা সাময়িক। আমার মনে হয় এটা ইউনুস সরকারকে, আর এটাও দুঃখজনক, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি এক বিরোধী মহিলা ব্যক্তির ফাঁসির আদেশকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন। এর চেয়ে জঘন্যতম অপরাধ, তার তো এই মুহূর্তে নোবেল শান্তি পুরস্কার ফেরত নেওয়ার কোনো সাধারণত আইন নেই, নিয়ম নেই। কিন্তু এক্ষেত্রে তার এই নোবেল শান্তি পুরস্কার, এই কথাটা বলাটাই এখন লজ্জাজনক হয়ে যাবে গোটা পৃথিবীর কাছে। তিনি অত্যন্ত ক্ষমতালোভী মানুষ, ফলে তার এসবে কিছু এসে যায় না। তিনি সবই দেখবেন, সবই করবেন। ১ বছরের মধ্যে যে পরিমাণ অর্থ রোজগার করেছেন তার হিসাব আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, কারণ আমি জানি পট পরিবর্তন যখন হবে তখন সেই সময় সেই আরেকটি আন্তর্জাতিক আদালত তারা কিন্তু ইউনুসকেও ফাঁসি দেবে, এ অবধারিত হবেই। এইটাই বাংলাদেশের একটা অদ্ভুত নিয়তি আর কি, যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কখনো শিকড় গাড়তে দেওয়া হয়নি। এবং আমি জানি সেক্ষেত্রে ভবিষ্যতে উদারতা দেখাবেন কিনা যারা আসবেন ক্ষমতায়, কোনো একদিন তো হবেই পরিবর্তন, কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়, ক্ষমতা পরিবর্তন হবেই। এবং সেটা হলে তখন কি হবে সেটা একটা ভেবে
আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছিলেন যুদ্ধ অপরাধের বিচারের জন্য, ডোমেস্টিক ভায়োলেন্স বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নয়। তাহলে এরপর তো চুরি, রাহাজানি, পকেটমারি সব তাহলে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে। তাহলে বাকি আদালত থেকে লাভ কি? ১৯৭৩ সালের আইন অনুসারে ২১-এর ১ ধারা অনুসারে যার বিরুদ্ধে যে সাজা হবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। এখানে পাবলিক প্রসিকিউটর বলছেন শেখ হাসিনা আপিলই করতে পারবেন না, কারণ যেহেতু তিনি এখানে উপস্থিত থাকেন। প্রথম কথা, অনুপস্থিতিতে কোনো সাজা দেওয়া যায় কিনা, একতরফা কিনা, সেটাও তো একটা প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তুলেছে। এই প্রশ্ন আন্তর্জাতিক, আমি আটলান্টিক সংস্থা বলে একটি সংস্থা আছে আমেরিকা বেসড, তারা অনেকেই লিখেছেন। কেউ তাদের ভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন ভারতের পক্ষে চাপ তৈরি হয়ে গেছে, নিশ্চয়ই শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত নিন। কিন্তু অনেকে আবার এটাও লিখেছেন যে এই বিচারটা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক মহলে। ফলে আমার ধারণা শেষ কথা বলার এখনো সময় আসেনি। আমি জানি না শেষ পর্যন্ত আওয়ামী লীগের যে মানুষ, তারা বাংলাদেশী যারা সেই ধরনের জাসেদের মতো তাদের সুঠাম বিরাট চওড়া কাঁধের বপু নয়, কিন্তু সেই রোগাপটকা লোকগুলো কিন্তু অস্ত্র ধরে তুলে পাকিস্তানের মতো শক্তিশালী জাট রেজিমেন্টকে কিন্তু হারিয়ে দিয়েছিল। ফলে বাঙালির এই শক্তি আছে, বাঙালি আদর্শগত ভাবে চলে, শারীরিক দক্ষতা বা পটুতায় নয়। ফলে সেই মনোভাবের কথা সুবীর যেরকম বললেন, আমিও সেরকম ফোন পাই এবং ফোন পাচ্ছি। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত, তারা চায় ভারতের সাহায্য। ভারত কিভাবে সাহায্য করবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। আর এটা তো ঘটনা যে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী নন, এই পার্থক্য তো আছে। তার উপর অন্যান্য আরো আন্তর্জাতিক চাপ রয়েছে। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যে সম্পর্ক, সেটা একটা বিশাল চাপের মুখে রয়েছেন। কিভাবে তার সঙ্গে তার মোকাবিলা করবেন, সময় তবে দ্বিতীয়ত পুটিন আসছেন আগামী মাসে, তার সঙ্গে তার সম্পর্ক কেমন হবে। ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার অন্তত ১০% এলপিজি গ্যাস আমেরিকা থেকে কেনা হবে, কারণ ওখান থেকে অপরিশোধিত তেল কেনার খরচা অনেক ব্যয় সাপেক্ষ, যদি না আমেরিকা যদি শুল্ক কমায়। এনিওয়ে, এই সব মিলিয়ে যে ভারত নিশ্চিতভাবে একটা কূটনৈতিক চাপের মধ্যে আছে, ফলে এখানে একটি মাত্র দেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অনেক কিছু ভেবে তাদের পা ফেলতে হবে। একটু